প্রসিকিউশন মানে জেল। নো প্রসিকিউশন ফর অ্যান অফেন্স পানিশেবল আন্ডার এনি প্রভিশন শ্যাল বি ইনিশিয়েটেড এক্সেপ্ট উইথ দ্য প্রিভিয়াস স্যাংশন অব দি বোর্ড। জাতীয় রাজস্ব বোর্ড মানে এনবিআর, জাতীয় রাজস্ব বোর্ডের অনুমোদন ছাড়া কোনো মামলা রুজু করা যাবে না কোনো করদাতার বিরুদ্ধে। দ্য এনবিআর মে কম্পাউন্ড such offence either before or after the institution of any proceedings or prosecution for a punishable offence। মামলা ডিসিটি করবে বটে, কিন্তু এনবিআর মামলাটা উইথড্র করতে পারবে বা কম্প্রোমাইজ করতে পারবে, কিন্তু ডিসিটি পারবে না। ডিসিটি মামলা করতে পারবে কিন্তু মামলা উঠাতে পারবে না। মামলা উঠাতে গেলে বোর্ড লাগবে, মামলা করতে গেলেও যেমন এনবিআর এর পারমিশন লাগবে, মামলা উইথড্র করতে গেলেও এনবিআর এর পারমিশন লাগবে। তো বিষয়টা এরকম আর কি। তো আপনাদের ভিতরে একজন খুব অনেক সময় যাবত হাত জায়গায় আছেন, ইমরান। ইমরান বলেন, কি হলো? স্যার মেবি স্যার ইরফান। স্যার ইরফান স্যার, সেই জন্য আমি মনে করছি স্যার। আমি জানতে চাচ্ছিলাম যে স্যার, ডিসিটি তো পেনাল্টি ইম্পোজ করতে পারে, আর কোর্ট হচ্ছে যে ফাইন ইম্পোজ করতে পারে। সো ধরেন কে স্যার কে কে? কোর্ট? জি স্যার, কোর্ট হ্যাঁ মানে, হ্যাঁ, রাইট, হ্যাঁ। হ্যাঁ। তো স্যার এখন ধরেন একজন ব্যক্তি জানেন, ওই যে একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্টের কথাই বলি, ধরেন আমরা তো জানি যে ওর উপরে পেনাল্টি ইম্পোজ করতে পারে। মানে সর্বনিম্ন 50,000 টাকা থেকে 5 লাখ টাকা পর্যন্ত। স্যার না না, ওই ব্যক্তিকে, সর্বোচ্চ 2 লাখ। জি স্যার, সর্বোচ্চ 2 লাখ। তাইলে ওই কি ব্যক্তির উপরে কি পেনাল্টি আর ফাইন একই সাথে ইম্পোজ করবে, মানে করতে পারে কিনা, বা এটা এটা ব্যাপারটা একটু যদি বলতেন। মানে হ্যাঁ, ওই ওই ব্যাপার ওকে রিজনের কারণে আর কি, ওই রিজনটার কারণে। একই রিজনের কারণে তার জরিমানা হতে পারে, জরিমানা তো ডিসিটি করবে। জি জি জি। পাশাপাশি জরিমানা, পাশাপাশি ডিসিটি এনবিআর এর পারমিশন নিয়ে সে সদরঘাটে গিয়া, পুরান ঢাকায় সদরঘাটে গিয়া তার নামে মানে জজ কোর্টে গিয়া মামলাও করতে পারে। আচ্ছা। বুঝছেন? জি জি। এই, তো মামলা করলে পরে জজ সাহেব তার বিচার করবে, তার কয় বছরের জরিমানা জেল হবে, সাথে জরিমানা হবে কি না, হুম হুম মানে ফাইন হবে কিনা, অর্থদণ্ড হবে কিনা, ইত্যাদি ইত্যাদি। বুঝতে এই, পারছি স্যার, thank you. স্যার যেগুলোতে মিনিমাম দেওয়া আছে 3 মাস বা 6 মাস, এগুলোতে কি মিনিমাম, মানে যদি ডিসিটি জিতে যায় তাহলে কি মিনিমাম হবেই কি না মাফ করে দিতে পারে? না না, ডিসিটি শুধু মামলা করার মালিক, বিচার করার মালিক ডিসিটি না। এটা তো ডিসিটি বোঝেন, জিতে ডিসিটি। গেছে, ডিসিটি জিতে গেছে, এখন কি জজ সাহেব কি 6 মাসে কাটানো দিবেই? মাফ করে দিতে পারে জজ সাহেব? সেটা ডিসিটির ব্যাপার, যদি ওই ধারায় প্রমাণিত হয়, অপরাধ প্রমাণিত হয়। ফৌজদারি অপরাধ তো ক্রিমিনাল অফেন্স এগুলো। তো যদি ফৌজদারি অপরাধ প্রমাণিত হয় যে সে অপরাধ করছে, তখন জজ সাহেবের হাতে সে 6 মাস দিবে না 5 বছর দিবে না 2 বছর দিবে। জজ সাহেব কি বাট মাফ করতে পারে? না, যে ক্ষেত্রে আইনে বলা আছে মিনিমাম 6 মাস ম্যাক্সিমাম 5 বছর, সেখানে জজ সাহেবের ইচ্ছা হলো যে 6 মাস থেকে 5 বছরের মধ্যে যে কোনো দিয়ে বা মাফ করতে পারবে না সে। 6 মাস দিতেই হবে তাকে, বা 3 মাস দিতেই হবে? তো এটা তো আপনি কমন সেন্স, যেখানে আইনে বলা আছে যে এই অপরাধ সংগঠিত হলে মানে তার বিচার হবে, এবং সেই বিচারে তার সর্বোচ্চ জেল হতে পারে 5 বছর, সর্বনিম্ন 6 মাস। তা আপনার কি মনে হয়, এই লেখা পড়ার পরে আপনার কি মনে হয় যে জজ সাহেব মাফও করে দিতে পারে? মাফ করে দিতে পারে কখন? যখন তার অপরাধ প্রমাণিত হবে না, সে খালাস পেয়ে যাবে। এটুকু বোঝেন তো নাকি? জি স্যার। হুম। হ্যাঁ, তাইলে স্যার। অপরাধ যদি প্রমাণ হয় তাহলে তো তার শাস্তি হবেই। ওইখানে তো জজ সাহেব মাফ করতে পারবে না। আপনি আমাকে কোশ্চেন করছেন যে স্যার, যে জজ সাহেব এখানে বলা আছে যে সর্বোচ্চ 5 বছর সর্বনিম্ন 6 মাস, স্যার মানে জজ সাহেব কি তাকে মাফও করে দিতে পারে? এই কোশ্চেন আপনি আমাকে করছেন, করছেন না? জি স্যার। হ্যাঁ, উত্তরটা পাইছেন? জি স্যার। কি উত্তর পাইছেন? মাফ করতে পারবে না তাকে। মাফ করতে পারবে যদি অপরাধ প্রমাণিত না হয়। স্যার। অপরাধ প্রমাণিত হলে তাকে ওই মানে সময়ের মধ্যে ওই সময়ের শাস্তি দিতেই হবে। হ্যাঁ বলেন। স্যার, এই যে পেনাল্টি এবং ফাইন দুইটা কি হইতে পারে না? পেনাল্টি আদায় করার জন্য মানে কোর্টে ইয়ে করতে পারে, ফাইনটা হইতে পারে পানিশমেন্ট। দুইটা তো দুই জিনিস, আপনি বুঝতেছেন না কেন? এগুলো তো বলছি আপনাকে। পেনাল্টি, যেটা জরিমানা, পেনাল্টির বাংলা হলো জরিমানা। জি স্যার। জরিমানা আরোপ করতে পারে হলো ডিসিটি। জি। একটা লোক রিটার্ন দাখিল করে নাই, তাকে জরিমানা আরোপ করতে পারে ডিসিটি। কিন্তু আপনি ফাইনের বাংলা হচ্ছে অর্থদণ্ড। এবং অর্থদণ্ড, এই যে ফাইন, ফাইন আরোপ করতে পারে একমাত্র জজ সাহেব, ডিসিটি না। তাও মামলা হলে।
তাও জজ কোর্টে তার বিরুদ্ধে মামলা হলে তার বিচার হবে। বিচারে তার দোষ যদি প্রমাণিত হয়, তখন ওই যে বিচারক তাকে অর্থদণ্ড মানে কারাদণ্ড এবং অর্থদণ্ড দুটোই করতে পারে। বুঝছেন? স্যার পেনাল্টির জন্য যে স্যার অপরাধ গুলা বলা হয়েছে স্যার, হ্যাঁ, এই অপরাধের জন্য তো কি মামলা যেতে পারে না হ্যাঁ, পারে, এইগুলো? পারে, পারে। শুনে রাখেন, একটা সিম্পল রিটার্ন দাখিল না করার জন্য আপনার তার ওই যে জরিমানার কথা আজকে অনেকক্ষণ ধরে পড়ানো হলো, এই একটা একই অপরাধের কারণে তার সর্বোচ্চ 1 বছরের জেল হতে পারে। ডিসিটি তার বিরুদ্ধে মামলা করতে পারে যে মানে রিটার্ন দাখিল করতে হবে 30শে নভেম্বরের মধ্যে, এটা একটা বাংলাদেশের ল। এই ল সে ভায়োলেট করছে, এবং এই ল ভায়োলেট করা ইটস এ ক্রিমিনাল অফেন্স। ক্রিমিনাল অফেন্সের বাংলা হচ্ছে ফৌজদারি অপরাধ। এবং ফৌজদারি অপরাধের কারণে ডিসিটি তার বিরুদ্ধে জাতীয় রাজস্ব বোর্ডের অনুমতি নিয়ে জজ কোর্টে গিয়ে মামলা দায়ের করে আসতে পারে বাদী হয়ে। তারপরে বিচার হবে, তার বিচারে সর্বোচ্চ তার 1 বছরের জেল হতে পারে। এবং এই একটা সিম্পল কারণে এই বাংলাদেশে একজন আর 1 বছর জেল হয়েছে। বুঝছেন? জি স্যার। জেল হয়েছে। এগুলো যা পড়াচ্ছি এগুলো সব বাস্তব কিন্তু। স্যার স্যার একই অপরাধে স্যার হ্যাঁ, আপনি ফাইন। যেটা বারবার শোনেন, আপনি যেটা আমার কাছে শুনতে চান বারবার, এগুলো আমি বুঝি। স্যার, অপরাধ একটা, শাস্তি কি দুইটা হবে? দুইটাই হবে, হইতেও পারে। মানে অপরাধটা কি, সে একটা সিম্পল রিটার্ন দাখিল করে নাই। স্যার, এই কারণে কি তার প্রথমে তার জরিমানা হবে, তারপরে তার জেল হবে, এরকম দুইটাই কি হতে পারে, না শুধু জরিমানা হবে এরকম? এই কোশ্চেনের উত্তর হলো তার কিছুই না হতে পারে, আবার সবই হতে পারে, আবার শুধু জরিমানা হতে পারে। আর কি শুনবেন আমার কাছ থেকে? বুঝছেন? স্যার হুম। জি জি স্যার। আচ্ছা, স্যার স্যার কনক্লুশন 3 নাম্বারটা আরেকবার স্যার। 3 নাম্বার তো বলছি, 3 নাম্বার হলো জেলের জন্য যে মামলা, এই মামলাটা ডিসিটি নিজে থেকে পারবে না। সে জাতীয় রাজস্ব বোর্ডের অনুমোদন নিয়ে জজ কোর্টে গিয়ে মামলা দায়ের করতে আসতে পারে। আর মামলা উইথড্র করতে পারে জাতীয় রাজস্ব বোর্ড। জাতীয় রাজস্ব বোর্ডের অনুমোদন ছাড়া মামলা করাও যাবে না, মামলা উইথড্রও করা যাবে না। এই কথা বলছি 3 নাম্বারে। স্যার আহ, বলেন। স্যার এখানে একটা জিনিস ক্লিয়ার হতে পারছি না, সেটা হচ্ছে ডিসিটি হচ্ছে একজন ব্যক্তিকে বোঝাচ্ছে, আর এনবিআর হচ্ছে একটা সংস্থাকে বোঝাচ্ছে। রাইট। তো তো স্যার সেক্ষেত্রে এনবিআর এর আহ, অর্থাৎ এনবিআর এ তো ডিসিটি কাজ করে, তাই না? তাহলে না, এখানে না, দুইটা। এনবিআর এর আন্ডারে ডিসিটি কাজ করে। ডিসিটির অফিস ভিন্ন, এনবিআর এর অফিস ভিন্ন। এনবিআর এর চেয়ারম্যান বরাবরে আবেদন করবে, চেয়ারম্যান তখন বোর্ড মিটিং কল করে। এনবিআর এর যত মেম্বার, আমরা মেম্বার ছিলাম, বোর্ড মিটিং কল করে, বোর্ড মিটিং এ পাশ হয় যে না, এই বান্দার বিরুদ্ধে মানে মামলা করা যায়। তো যখন মামলার অনুমোদন দেয় এনবিআর লিখিতভাবে ডিসিটিকে, যে তুমি এখন মামলা করো, আমরা মামলার অনুমোদন দিলাম, ডিসিটি তখন একটা রিক্সা নিয়ে ওই পুরান ঢাকায় রওনা দেয়। বুঝছেন আমার কথা? জি জি স্যার। হুম। স্যার দুইটাই দুইটাই সরকারি পক্ষ। আরে বাবা, এনবিআর তো একটা প্রতিষ্ঠান, একটা সরকারি প্রতিষ্ঠান। এনবিআর এনবিআর হচ্ছে হাইয়েস্ট বডি, মানে ইনকাম ট্যাক্স অথরিটির। এগুলো প্রথম ক্লাসে পড়ানো হয়েছে। এবং তার কার আন্ডারে কে, এখন এইগুলো যদি শুনতে চান আজকে শেষ ক্লাসে, এনবিআর এর পরে হচ্ছে কমিশনার, কমিশনারের পরে হচ্ছে এডিশনাল কমিশনার, এডিশনাল কমিশনারের পরে জয়েন্ট কমিশনার, এরপরে ডিসিটি, এরপরে এসিটি, ইএসিটি, সর্বশেষ হচ্ছে ইন্সপেক্টর। কার আন্ডারে কে চাকরি করে এগুলো প্রথম ক্লাসে পড়ানো হয়েছিল। বুঝছেন? স্যার, কেউ মনে করেন ইনকাম ট্যাক্স দিতে হবে কিন্তু সে কোনোদিন টিনও খুলে নাই, ইনকাম ট্যাক্সও দেয় নাই, তাহলে তার বিরুদ্ধে কি অ্যাকশন নিতে পারবে? ওই তো মানে, যদি তার রিটার্ন সাবমিশন ম্যান্ডেটরি হয়ে থাকে, রিটার্ন দাখিল না করে, তার জন্য তো আজকে পড়ানো হয়েছে যে তার জরিমানা হতে পারে, তাই না? জরিমানা হবেই এমন কোনো কথা না। সে টিনই খুলে নাই, মানে সে কোনো ইনকাম ট্যাক্স অফিসে যায় নাই, হুম। এরকম যদি হয়। হুম। তো ন্যাংটার নাই বাটপারের ভয়। আচ্ছা স্যার, হুম। জেল নর্মালি কোন সময় হয় স্যার? একটু যদি একটু ধারণা দিতেন স্যার। কেস নর্মালি কখন হয়?
জেল এটা জেল মানে জেল। সত্যি কথা বলতে, মানে এই ডিসিটির কাজ না যে একজনকে ধরে ধরে জেলে দেওয়া বা জেলের জন্য মামলা করা, মানে এটা কাজ না। ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের কাজ হলো ট্যাক্স আদায় করা, কাউকে জেল দেওয়া তো তার কাজ না। এখন কখনো কখনো এগুলা পিকুনিয়ারি মেজার নিতে হয়, কখনো কখনো একটু কঠিন হতে হয়, মানে এক্সাম্পলারি একটা অ্যাকশন কখনো কখনো দেখাতে হয়। যে একজন কর ফাঁকিবাজ, তার 5 বছর জেল হয়েছে, তো এই ভয়ে অন্যরা সবাই সতর্ক হয়ে যাবে, এরকম কখনো কখনো আসলে দেখানো লাগে এবং দেখানো হয়েছেও ইতিপূর্বে। যখন বাংলাদেশে 1/11 2006 সালে না 7 সালে, 6 সালে 1/11 যখন আসলো, তখন তো প্রচুর লোকের এই ধারাগুলোতে জেল হয়েছে, এই যে ধারাগুলো আজকে পড়াইলাম আর কি, স্যার। বুঝছেন। স্যার। কিন্তু সচরাচর হয় না, সচরাচর এগুলা দেখা যায় না, কিন্তু মানে অ্যাবনর্মাল সিচুয়েশনে কখনো কখনো এগুলো হয় এই। স্যার। আর যে জিনিসটা হয় আর কি, যারে দেখতে নারী তার চলন বাঁকা। তার ইন্টেনশনাল। হ্যাঁ, যা বোঝার বুঝে নিয়েন আর কি। কিছুটা তো আমি আভাস দিলাম আর কি, যারে দেখতে নারী তার চলন বাঁকা, আছে না একটা প্রবাদ, ম্যানেজ করতে জি না স্যার। পারলে। এই আর কি। স্যার ঢাকার সব এমপি কথা ছিল। তো বলা যায় না, বোঝেন না। স্যার ঢাকার এমপি ছিল হাজী সেলিম, সে মনে হয় ট্যাক্সের ইতে জেল খাটছে। না, 1/11-এর সময় অনেকেই জেল খাটছে, ইভেন একটা সিম্পল কারণেও 1 বছরের জেল খাটছে, কি রিটার্ন দেয় নাই। তাহলে বোঝেন অবস্থা, একটা রিটার্ন দেয় নাই এই জন্য একজন 1 বছরের জেল খাটছে, বুঝছেন। এবং পরে জেলেই মারা গেছে মনে হয় সে। চিনবেন, আপনি নাম বললে চিনবেন। সে হলো আপনার ওই যে সোনালী ব্যাংকের সিবিএ নেতা, বিএনপির নেতা আর কি। তো ওনার নাম কি জানি, আহ, বাকি বিল্লা, বাকি বিল্লা। স্যার মনে একেবারে পড়ছে। শেষ হুম। বয়সে ধরা খাইছে নাকি একবার মারাই গেল? না, মারা গেছে ওই ওই সময়ই মারা গেছে। মারা গেছে ফিজিক্যাল কারণে, হয়তো তার স্বাস্থ্যের কারণে, কিন্তু মানে 1 বছরের জেল হয়েছিল তার। এই- আর যদি আমি যেটা বললাম, আমি যদি টিম খুলে না কিন্তু ধরাও পড়ে না, যদি ডিসিজি বুঝতে পারে অনেক টাকা পয়সা করতেছে, বাড়িঘর করতেছে, ডিসিজি যদি সন্দেহ করে, এর বিরুদ্ধে কি অ্যাকশন নিতে পারবে? না, এই সন্দেহের ভিত্তিতে কোনো অ্যাকশন নিতে পারবে না, প্রমাণিত বাড়ি হতে টাড়ি হবে। করছে, প্রমাণ প্রমাণ আছে, তাহলে কি অ্যাকশন নিতে পারবে? প্রমাণ আপনার কাছে থাকলে হবে, প্রমাণ তো ডিসিটির কাছে থাকতে হবে, ডিসিটির কাছে প্রমাণ থাকলে ডিসিটি তাকে প্রথমে রিটার্ন চাইবে, তারপরে রিটার্ন সে না দিলে তার জন্য জরিমানা করতে পারে, ওইভাবে যাবে আস্তে আস্তে। তারপরে যদি কর ফাঁকি প্রমাণিত হয়, সেগুলো তো আজকে পড়াইলাম সব। যদি কর ফাঁকি প্রমাণিত হয় তাহলে কর ফাঁকি, ওই ক্ষেত্রে জরিমানা ম্যান্ডেটরি, ওইটা করতে পারে। কিন্তু জেলের দিকে কখনো ডিসিটি যায় না, স্বাভাবিক অবস্থায় ডিসিটির কাম না, খাইয়ে দিয়ে কোনো কাম নাই যে তারা জেলে ভরো, বুঝলেন না। তো সুতরাং ওই আজকে যে জেল পড়াইলাম এগুলো আনইউজুয়াল, বুঝছেন। আচ্ছা স্যার, স্যার তাহলে কোশ্চেনের বেলায় কি স্যার এরকম থাকবে, জেল বা পেনাল্টি দুইটাই থাকতে পারে? হ্যাঁ, থাকতে তো পারে, এগুলো সিলেবাসে আছে তো, আপনার আপনার মানে সিলেবাসে আছে দেখেই তো পড়ানো হচ্ছে। মানে ধরেন স্যার একটা সিনারিও দিল, সেখানে জেল এবং পেনাল্টি দুইটাই দিয়ে দিল, তাহলে কি এখানে কি দুইটা হতে হওয়ার চান্স হ্যাঁ, আছে? হ্যাঁ, অসুবিধা কি, একটা অপরাধে মানে দুইটাই তো হতে পারে, আবার একটাও হতে পারে, আবার একটা নাও হতে পারে, কোনোটাই নাও হতে পারে, সবই তো ডিসিটির ইচ্ছা। স্যার আমি শুনছিলাম যে বাংলাদেশের প্রত্যেকটা ব্যক্তিকে মানে টিম খুলে রিটার্ন দিতে হবে, এটা কি সত্য স্যার? কি শুনছিলেন? মানে প্রত্যেকটা ব্যক্তিকে রিটার্ন জমা দিতে হবে, মানে যা যা ইনকাম হোক। না, এরকম তো কিছু না, আমরা তো রিটার্নের যে ক্লাস নিলাম, সেখানে কার কার রিটার্ন দিতে হবে সেখানে বলা ছিল, হ্যাঁ, যার আয় হ্যাঁ স্যার, আর ক্লাস কি। করছি স্যার, যারা করছেন ম্যানেজার না? পর্যায়ে হ্যাঁ, এগুলো তো পজিশনে থাকে পড়ানো। তাদের দিতে হবে। তা আপনি কি শুনছেন, কোত্থেকে কি শুনছেন, এতে কি যায় আসে। হুম। স্যার এর আগে একটা ক্লাসে বলছিলেন ম্যানেজার লেভেলের প্রত্যেকে ট্যাক্সের হ্যাঁ, অ্যাপ্লাই মানে করবে। এটা কাকে তো একটা ইয়ে আছে আর কি, একটা আছেই, হ্যাঁ, লিস্ট হ্যাঁ, আছে। রাইট। হুম। মানে কাকে কাকে মানে বাধ্যতামূলকভাবে রিটার্ন দিতে হবে, এগুলো তো পড়ানো হয়েছিল। সেখানে একটা কথা বলা হয়েছিল যে আপনি যেটা বললেন ওইটা,
যে যারা বিভিন্ন কোম্পানিতে জব করে, ম্যানেজারিয়াল লেভেলে, এক্সিকিউটিভ লেভেলে, তাদের ইনকাম যাই হোক না কেন তাকে রিটার্ন দিতে হবে, তার টিন থাকতে হবে, তার রিটার্ন দিতে হবে। হয়তো তার ট্যাক্স হবে না, কিন্তু রিটার্ন দিতে হবে। এটা পড়ানো হয়েছিল কিন্তু। জি স্যার, আমার মনে আছে, বাট আমি শুনছিলাম সেই জন্য বললাম স্যার। হুম। আহ স্যার স্যার পেনাল্টির 1 নাম্বারটা যদি সময় থাকলে মানে না একটু না, রিভিউ পেনাল্টি করবেন। এইভাবে না, না, ওটা অনেকবার পড়ানো হয়েছে, ওইটা এখন আর মানে রিপিট করতে চাই না। ওইটা আপনি এই পাঠায় দেবো, আপনি দেখে নিয়েন আর কি। ওই যে কি বলে, শীট পাঠায় দেবো, আজকে যেটা পড়ালাম এটা আজকেই পাঠায় দেবো, এটা দেখে নিয়েন। ভাই 1 নাম্বারটা ফুল কপি করে চ্যাট জিপিটি কে দিয়ে দিন, ডিটেলস বলে দিবে। হুম। আচ্ছা। আচ্ছা, এখন আমাদের জেল জরিমানাটা শেষ। তো জেল জরিমানা শেষ হয়ে গেল, এখন আসেন আমাদের আপিল ট্রাইব্যুনাল, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, এগুলোতে আমরা চলে যাই। হুম। আজকে তো আপনাদের মোটামুটি এইটা যদি আমি পড়ানো শেষ হয়ে যায়, তাহলে আমাদের সিলেবাসটাই শেষ হয়ে যাবে। আর আগামী ক্লাসে আমরা কোশ্চেন অ্যান্সার নিয়ে কথা বলবো, একটা মক টেস্ট নেব আগামী ক্লাসে, আগামী সোমবারে আর কি। আচ্ছা। স্যার সিলেবাসটা কি স্যার আমাদের যে ওই ই দেওয়া হয়েছে, বই দেওয়া হয়েছে, ওইখানের সিলেবাসটার কথা বলছেন নাকি স্যার? না, সিলেবাস তো আমি ধরে ধরেই আপনার থেকে শেষ করে ফেললাম আজকে, মানে আর কোনো টপিকস পড়ানো বাকি নাই আপনার, সেটা আর বলছি আর কি। ডেপ্রিসিয়েশন কি বাড়ানো হয়েছে? ওই যে ইসের মধ্যে পড়ানো হয়েছে, ওই যে আমরা যখন কোম্পানি ট্যাক্স অ্যাসেসমেন্ট পড়াই তার মধ্যে ছিল। বাট ডেপ্রিসিয়েশন যদি মানে আলাদাভাবে পড়তে চান, তাহলে আগামী ক্লাসে। হুম। জি স্যার, একটু যদি রিপিট করা যেত, এটা একটু জটিল কোনটা? লাগতেছিল। কোনটা? স্যার ডেপ্রিসিয়েশনের বিষয়টা মানে একসাথে পড়ানো হয়েছিল তো, হ্যাঁ। ক্যাচ করতে পারিনি স্যার। আচ্ছা। আগামী ক্লাসে যদি সম্ভব হয় আর কি। না, আজকেই দেখি, তাহলে এই সিনেমাটা বন্ধ করি, ওই সিনেমাটা দেখি। স্যার এইটা এখন যেটা অন করছিলেন এইটা দেন, কারণ হচ্ছে এটার সাথে রিলেটেড। হ্যাঁ, এক একজন এক এক কথা বলে। না ওটা তো স্যার পরের বিষয়, এটার সাথে রিলেটেড তো, দেখি, এই জেল জরিমানার সাথে এখন যেটা অন করছেন আপিল সেটা রিলেটেড। ট্রাইব্যুনাল গুলো রিলেটেড ছিল। জি স্যার ওটা এইটাই একবার করান। হয়েছে স্যার, না করারও সমস্যা নাই স্যার। জি স্যার এইটাই করান যেটা এখন করেছেন, সময় পেলে করাই না, আজকে না হলে উপরে এক সময় স্যার। না, সিনেমাটা তো বন্ধ করে ফেলছি, এখন দেখি আমি যেটা বলছে যে মানে ডেপ্রিসিয়েশন, পূর্ণাঙ্গ ডেপ্রিসিয়েশন পড়ানো হয় নাই, মানে হালকা হালকার উপর দিয়ে গেছে আর কি। তো তার স্লাইড তো দেখা যাচ্ছে না। দেখা যাবে কি, আমি খুলি নাই তো, আমি তো ও খোলার চেষ্টা করতেছি। ও হ্যাঁ। কয়, আরে টানাইছিলাম তো আপনাকে সিনেমা, ওই সিনেমা তো ওনার কথায় বন্ধ করে দিলাম আবার, আপনি দেখবেন কিভাবে? স্যার এইটাই করান, একজন যে ওইটার বললো পরে না আছে। যে স্যার ডেপ্রিসিয়েশন ওইটা খুঁজতেছি, দেখি। আচ্ছা। আসেন ডেপ্রিসিয়েশন। ডেপ্রিসিয়েশন আছে আমাদের থার্ড শিডিউলে। আমাদের যে ইনকাম ট্যাক্সের বই, ইনকাম ট্যাক্সের যে ইনকাম ট্যাক্স অ্যাক্ট 2023, এইটাই তো আমাদের মূল আইনের বই। এইটাতে শেষে আপনার 8টা তফসিল আছে। সেই 8টা তফসিলের থার্ড তফসিল যেটা, ওইটা হলো ডেপ্রিসিয়েশন সংক্রান্ত। তাহলে এই এই থার্ড মানে থার্ড শিডিউল যেটা, এটা ডিল করে বোথ ডেপ্রিসিয়েশন অ্যান্ড অ্যামোর্টাইজেশন। অ্যামোর্টাইজেশন মানে হলো রাইট অফ। তাহলে ডেপ্রিসিয়েশনে যদি আসি, ডেপ্রিসিয়েশন কত প্রকার ও কি কি? ডেপ্রিসিয়েশন 3 প্রকার। ডেপ্রিসিয়েশন 3 প্রকার, 3 প্রকার কি কি? একটা হলো নর্মাল ডেপ্রিসিয়েশন, 2 নম্বর হলো ইনিশিয়াল ডেপ্রিসিয়েশন, আর 3 নম্বরে হলো এক্সিলারেটেড ডেপ্রিসিয়েশন। একটা একটা করে যদি বলি, যে প্রথমেই আসি নর্মাল ডেপ্রিসিয়েশন। নর্মাল ডেপ্রিসিয়েশন কি? নর্মাল ডেপ্রিসিয়েশন হলো যে প্ল্যান্ট প্রপার্টি, প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট, তারপরে ফার্নিচার, গাড়ি, ভেহিকেল ইত্যাদি, মানে যা যা একটা কোম্পানির ফিক্সড অ্যাসেট শিডিউল থাকে,
তো তার উপরে সে একটা ডেপ্রিসিয়েশন পাবে। সে অ্যাকাউন্টিং ডেপ্রিসিয়েশন যেটা চাবে সেটা পাবে না, পাবে ট্যাক্স ডেপ্রিসিয়েশন, যেটা থার্ড শিডিউলে বলা আছে। এবং সেখানে এক একটা অ্যাসেটের উপরে কত পার্সেন্ট হারে ডেপ্রিসিয়েশন পাবে সেটা বলা আছে এখানে। যেমন বিল্ডিং এর উপরে পাবে 5% বা 10%। যদি ফ্যাক্টরি বিল্ডিং হয় তাহলে 10%, যদি নর্মাল বিল্ডিং হয় তাহলে 5%। অফিস বিল্ডিং যদি হয়, মেশিনারি, প্ল্যান্ট অ্যান্ড মেশিনারির উপরে 10%। এই 10% অন হোয়াট, কিসের উপরে 10%? অন রিটার্ন অন ভ্যালু। ফার্নিচারের উপরে 10%, গাড়ির উপরে 10%। তো এরকম আর কি। তো এরকম নর্মাল ডেপ্রিসিয়েশন যেটা, সেটা তো পাবেই কোম্পানি, নর্মাল ডেপ্রিসিয়েশন পাবে। সেই ডেপ্রিসিয়েশনটা পাবে অন রিটার্ন ডাউন ভ্যালু, এবং অ্যান্ড ডিমিনিশিং ব্যালেন্স মেথডে পাবে। আপনারা তো জানেন যে ডেপ্রিসিয়েশনের অনেকগুলো মেথড অ্যাকাউন্টিংয়ে। তো তার ভিতরে মানে ইনকাম ট্যাক্স যেটা ফলো করে সেটা হলো ডিমিনিশিং ব্যালেন্স মেথড, নট স্ট্রেট লাইন মেথড। স্ট্রেট লাইন মেথড হবে না, ডিমিনিশিং ব্যালেন্স মেথড হবে। এটা গেল নর্মাল ডেপ্রিসিয়েশন। আরও দুই ধরনের ডেপ্রিসিয়েশন আছে। এখন আমাকে বলেন আপনার নর্মাল ডেপ্রিসিয়েশন নিয়ে কোনো কোশ্চেন আছে কিনা, তাহলে আমি পরের দুইটাতে যাব। স্যার একটা কোশ্চেন আসছে স্যার, সেক্ষেত্রে যদি এখানে যদি যদি আমরা যদি আমরা তো নর্মাল তো কোম্পানিতে তো স্ট্রেট লাইন ফলো করি, তাহলে এখানে যদি স্যার নর্মাল মাসে তো যদি রেজিস্ট্রেশন ফলো করে, তাহলে তো দুটার মধ্যে গরমিল হয় না? হ্যাঁ, এই গরমিলের কারণেই তো আপনার ডেফার্ড ট্যাক্স হয়। ও হ্যাঁ বুঝছেন? ঠিক। এই গরমিলের কারণেই তো হয়। অ্যাকাউন্টিং এর সাথে তো ইনকাম ট্যাক্স যায় না। অ্যাকাউন্টিং অ্যাকাউন্টিং এর মতো চলে, ইনকাম ট্যাক্স ইনকাম ট্যাক্সের আইন দিয়ে চলে। বুঝছেন? জি স্যার এই স্যার। পার্সেন্টেজ গুলো কি নির্ধারণ করে দিছে? হ্যাঁ, নির্ধারণ করে দিছে। আমি দুই তিনটা উদাহরণ দিছি, কিন্তু আপনার যদি বইটা খোলেন, থার্ড শিডিউল খোলেন, ওখানে এরকম হাজারোটা রেট আছে যে কোন অ্যাসেটের উপরে কত পার্সেন্ট ডেপ্রিসিয়েশন পাবে। তা আমাদের তো মূলত বিল্ডিং, প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি, ফার্নিচার, গাড়ি, এগুলোই হলো মেইন। ফিক্সড অ্যাসেট শিডিউল যদি কখনো একটা অ্যাকাউন্টস দেখেন, এগুলোই থাকে মূলত। বুঝছেন? এবং আপনাদের একটা অঙ্ক করাইছি তো, আপনাদের কোম্পানির যে গত অঙ্ক করাইছি সেখানে কিন্তু অ্যাকাউন্টিং ডেপ্রিসিয়েশন যেটা দাবি করছে সেটা পাবে না, ইয়েস সেটা স্যার, ডিজেবল হ্যাঁ হবে। এবং সেটা নিতে হবে। হ্যাঁ, পরে ট্যাক্স ডেপ্রিসিয়েশন পাবে, মানে অ্যাজ পার থার্ড শিডিউল। আচ্ছা, আর কোনো কোশ্চেন নর্মাল ডেপ্রিসিয়েশন নিয়ে? স্যার কারের পাশে ওটা কি ডিমড ভ্যালু? কারের পাশে একটা বলা আছে যে একটা গাড়ি যদি 30 লাখ টাকার বেশি দামে কেনা হয় তাহলে ওই গাড়ির দাম ধরতে হবে 30 লাখ, এবং ওই 30 লাখের উপরে 10% ডেপ্রিসিয়েশন পাবে। এটা একটা তুগলকি মানে আইন। মানে একটা কোম্পানি একটা গাড়ি কিনছে 1 কোটি টাকা দিয়ে, তো 1 কোটি টাকার উপরে 10% ডেপ্রিসিয়েশন দিবে না। আইনে একটা বলছে যে গাড়ি যদি কোনো কার, কার বা জিপ যদি মানে 30 লাখ টাকার বেশি দামে কেনে কোনো কোম্পানি, তাইলে ওই গাড়িটার দাম ডেপ্রিসিয়েশন পারপাসে গাড়িটার দাম ধরতে হবে 30 লক্ষ টাকা। এবং ওই 30 লক্ষ টাকার উপরে 10% ডেপ্রিসিয়েশন পাবে, 3 লাখ টাকা প্রথম বছর, যে বছর গাড়িটা কিনলো। বুঝছেন? জি স্যার, থ্যাংক ইউ স্যার। স্যার, স্যার বিল্ডিং যদি কমার্শিয়াল রেসিডেন্সিয়াল এরকম কোনো না পারপাসে না, থাকে। কমার্শিয়াল রেসিডেন্সিয়াল না, বিল্ডিং দুই ধরনের। একটা কোম্পানির বিল্ডিং হয় দুই ধরনের, এক হলো অফিস বিল্ডিং আর হলো ফ্যাক্টরি বিল্ডিং। আপনি যেভাবে কথা বলেন যে বাড়িওয়ালার একটা বিল্ডিং আছে মিরপুরে, সেটা হলো মানে সে ভাড়া দিছে কমার্শিয়াল পারপাসে অথবা রেসিডেন্সিয়াল, সেগুলা না। ডেপ্রিসিয়েশন পায় তো একটা কোম্পানি, কোনো ব্যক্তি ডেপ্রিসিয়েশন পায় না। কি বুঝছেন আপনি? জি স্যার। ডেপ্রিসিয়েশন, এই যে ডেপ্রিসিয়েশন খুলছি, কার কার কথায় খুলছি জানি না, এটা তো কোম্পানি ম্যাটার। আর আপনি আমাকে কোশ্চেন করছেন ব্যক্তি ম্যাটারে। তো বিল্ডিং যদি ফ্যাক্টরি বিল্ডিং হয় ওটার উপরে পায় 10%, আর যদি অফিস বিল্ডিং হয় কোনো কোম্পানির, তাহলে ওইটার নিজস্ব বিল্ডিং, তাহলে ওইটার উপরে 5% ডেপ্রিসিয়েশন। তো এইরকম এই লিস্ট আপনি ওখানে পাবেন আর কি। এই যে গাড়ির কথা বলা হচ্ছে যে 30 লাখ টাকা ধরে 10%-এ 3 লাখ টাকা ডেপ্রিসিয়েশন দেওয়া হবে। আপনাদের মধ্যে কেউ বলতে পারবেন যে সেকেন্ড ইয়ারে ওই গাড়িটার উপরে কত টাকা ডেপ্রিসিয়েশন পাবে?
নো স্যার। 27 লাখ টাকার উপর 2,70,000 স্যার, 2,70,000। হ্যাঁ, 2,70,000 টাকা পাবে। সেকেন্ড ইয়ারে ডেপ্রিসিয়েশন পাবে 2,70,000, কারণ 30 লাখ টাকা থেকে এই বছরে ডেপ্রিসিয়েশন পেয়ে গেল 3 লাখ। তার মানে এখন রিটার্ন ডাউন ভ্যালু আফটার ডেপ্রিসিয়েশন রিটার্ন ডাউন ভ্যালু হচ্ছে 27 লাখ। পরের হ্যাঁ, বছর ওই 27 লাখের 10%-এ 2,70,000 টাকা ডেপ্রিসিয়েশন পাবে। আর এইভাবে কি স্যার থার্ড বছর ফোর্থ বছরও এইভাবে মানে কমতে থাকে? হ্যাঁ, ডিমিনিশিং 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 এটা হলো ব্যালেন্স মেথড। ডিক্লাইন মেথড, ওই যে হ্যাঁ, ডিক্লাইন মেথড ডিক্লাইনিং যেটা মেথড। বলে। বুঝছি স্যার। তাহলে 70 লাখ টাকা শেষ। না, ওই 70 বাকি 70 লাখের উপরে তো জীবনেও পাবে না। আচ্ছা স্যার, এ- তাহলে এ- স্যার আমাদের দেশে শুধুমাত্র এরকম করা হয় ডিমিনিশন মেথডে দিয়ে ওরা ইনকাম ট্যাক্স হিসেব করা হয়, নাকি সব দেশে পৃথিবীতে এরকম চলে? আরে আপনার পৃথিবী লাগে না, আগে সিএ পাস করেন। আপনি বাংলাদেশের সিএটা পাস করেন আগে, তারপরে আপনি আমি অনেক উপরে বিচরণ করব, অসুবিধা নেই। ওই কোশ্চেনগুলো বাদ দেন, যে সারা পৃথিবীতে কি আইন আছে অমুক আছে, ওগুলো আপনার দরকার নেই। আচ্ছা, এখন আসেন যে ইনিশিয়াল ডেপ্রিসিয়েশন। ইনিশিয়াল ডেপ্রিসিয়েশন এটা আবার কি জিনিস? এইখানে বলছে যদি কোনো প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি ফার্স্ট টাইম বাংলাদেশে এই ফ্যাক্টরিতে ব্যবহার হয়, অথবা কোনো বিল্ডিং যদি তোলার পরে এই বছরের প্রথম ব্যবহৃত হচ্ছে, নতুন বিল্ডিং, তাহলে মানে ইনকাম ট্যাক্সে তাকে একটা বেনিফিট ঘোষণা করছে। বেনিফিটটা কি? যেহেতু নিউ বিল্ডিং আর নিউ প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি, এইটার উপরে সে ইনিশিয়াল ডেপ্রিসিয়েশন পাবে। ইনিশিয়াল শব্দটার বাংলা যদি বোঝেন, ইনিশিয়ালের বাংলা হলো সম্ভবত প্রারম্ভিক বা এরকম প্রারম্ভিক, কিছু। হ্যাঁ হ্যাঁ, প্রারম্ভিক। সুতরাং প্রারম্ভিক মানে হলো যে শুরু। তো শুরুর বছরেই শুধু এই একটা অতিরিক্ত ডেপ্রিসিয়েশন পাওয়া যাবে খরচ বোনাস। হিসাবে। এটা বোনাস। এবং এটা কিন্তু নর্মাল ডেপ্রিসিয়েশন এবং ইনিশিয়াল দুইটাই পাবে ফার্স্ট ইয়ারে। স্যার দুইটা যোগ হয়ে তাহলে কি 20% হবে? দুইটা যোগ হয়ে 20 মানে কি বিল্ডিং এর উপরে বলছেন? জি স্যার, জি স্যার, ফ্যাক্টরি হ্যাঁ, বিল্ডিং। বিল্ডিং এর উপরে যদি এটা ফ্যাক্টরি বিল্ডিং হয়, তাইলে এইটা আপনার মানে ইনিশিয়াল ডেপ্রিসিয়েশন পাবে 10%, আর নর্মাল ডেপ্রিসিয়েশন পাবে 10%, টোটাল 20% পাবে। আর যদি এটা নতুন প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি হয়, তাহলে ইনিশিয়াল ডেপ্রিসিয়েশন পাবে 25%, আর নর্মাল ডেপ্রিসিয়েশন পাবে 10%, টোটাল 35% পাবে ফার্স্ট ইয়ারে। 35% পাওয়ার পরে যা থাকবে ওইটার উপরে সেকেন্ড ইয়ারে শুধু নর্মাল ডেপ্রিসিয়েশন পাবে 10%। কি বুঝছেন আমার কথা? বুঝছি স্যার, ওই প্ল্যান্ট এন্ড মেশিনারির যে কথাটা বললেন, হ্যাঁ, বললাম। যদি নতুন হয়, নূতন হয়, হ্যাঁ। তার মানে স্যার যেগুলা হচ্ছে একদম নিউ কিছু, নাকি যেগুলা অন্যান্য ফ্যাক্টরি ব্যবহার করতেছে না না না, সেগুলোর অন্য মধ্যে ফ্যাক্ট নতুন না করে না না, শুরু করবে? একেবারে আনকোরা নূতন হতে হবে। মানে ইতিপূর্বে ইতিপূর্বে এটা ব্যবহার হয় নাই কোথাও, বাংলাদেশের কোথাও এই এই প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি ইতিপূর্বে ব্যবহৃত হয় না। এটা জার্মানি থেকে নতুন আনা হয়েছে, অথবা ধোলাইখাল থেকে আনা হয়েছে, এরকম বিষয়টা আর কি। মানে নতুন প্ল্যান্ট অ্যান্ড মেশিনারির ক্ষেত্রে সে দুইটাই ডেপ্রিসিয়েশনই পাবে। প্রথম বছর সে ইনিশিয়ালও পাবে, নর্মালও পাবে। আর সেকেন্ড ইয়ারে ইনিশিয়াল আর পাবে না, ইনিশিয়াল শুধু ইনিশিয়াল ইয়ারই পাওয়া যায়, সেকেন্ড ইয়ারে আর পাওয়া যায় না। বিষয়টা এরকম আর কি। যেমন ধরেন একটা মেশিন কেনা হয়েছে 1 কোটি টাকায়, নতুন, তাহলে ফার্স্ট ইয়ারে কত টাকা ডেপ্রিসিয়েশন পাবে? শুনে রাখেন, ফার্স্ট ইয়ারে ইনিশিয়াল ডেপ্রিসিয়েশন পাবে 25%-এ 25 লাখ। 1 কোটি টাকা তো, হ্যাঁ, 25 লাখ। আর নর্মাল ডেপ্রিসিয়েশন পাবে 10%, 10 লাখ। 10 লাখ। টোটাল 35 লাখ টাকা ডেপ্রিসিয়েশন পাবে। 35 লাখ টাকা ডেপ্রিসিয়েশন পাওয়ার পরে তার রিটার্ন ডাউন ভ্যালু থাকবে 65 লক্ষ টাকা। সেকেন্ড ইয়ারে ওই 65 লক্ষ টাকা 10%-এ 6.5 লাখ টাকা ডেপ্রিসিয়েশন পাবে। জি স্যার, বুঝছি। বুঝছেন? জি স্যার, ডিক্লাইন মেথড এরকম তো হয়। হুম। আচ্ছা, এখন আসেন এক্সিলারেটেড ডেপ্রিসিয়েশন, ডান পাশে। হুম। এক্সিলারেটেড ডেপ্রিসিয়েশন শুধুমাত্র অ্যাপ্লিকেবল অন প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি। শুধু এটা বলা আছে যে আহ, যদি একেবারে আনকোরা নূতন প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি ফার্স্ট টাইম বাংলাদেশে ব্যবহৃত হয়, তার জন্য এক্সিলারেটেড ডেপ্রিসিয়েশন, এক্সিলারেটেড বাংলা হচ্ছে ত্বরান্বিত, ত্বরান্বিত ডেপ্রিসিয়েশন অ্যাপ্লিকেবল। সেটার জন্য আপনার নর্মালি পাবে না। এটার জন্য আপনি একটু কন্ট্রাডিক্ট করে, একটু আগে পড়াইছি যদি নতুন প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি হয় তাহলে সে ইনিশিয়াল ডেপ্রিসিয়েশন পাবে 25%। এখন আবার পড়াইতেছি
যে সে নতুন প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি হলে সে এক্সিলারেটেড ডেপ্রিসিয়েশন তার প্রাপ্য। তবে এক্সিলারেটেড ডেপ্রিসিয়েশন এমনি এমনি হবে না, মুখের কথায় হবে না। জাতীয় রাজস্ব বোর্ডে আবেদন করতে হবে যে আমার এই নতুন মেশিনের জন্য আমি ওই নর্মাল ডেপ্রিসিয়েশন, ইনিশিয়াল ডেপ্রিসিয়েশন এগুলো আমি চাই না। আমি আইনে বলা আছে 3rd শিডিউলে যে এক্সিলারেটেড ডেপ্রিসিয়েশন নাকি আমার জন্য প্রাপ্য, আমি এইটা চাই। এটার জন্য জাতীয় রাজস্ব বোর্ডে আবেদন করতে হবে। জাতীয় রাজস্ব বোর্ড যদি আবেদনে সাড়া দেয়, যদি অনুমোদন দেয়, তখন ওই এক্সিলারেটেড ডেপ্রিসিয়েশন সে পাবে। এক্সিলারেটেড ডেপ্রিসিয়েশন হচ্ছে আপনার প্রথম বছরেই হচ্ছে, ফার্স্ট ইয়ারে হচ্ছে 50% অফ কস্ট, সেকেন্ড ইয়ারে 30% অফ কস্ট, থার্ড ইয়ারে 20% অফ কস্ট, 100% ফিনিশ। 3 বছরে ডেপ্রিসিয়েশন ফিনিশ। তো এই হচ্ছে বিষয় আর কি। তো এখন এই জিনিসটা এত সোজা না, এবং এটার অনেক কন্ডিশন। এক্সিলারেটেড ডেপ্রিসিয়েশন আবেদন করলে ট্যাক্স হলিডের আবেদন করা যাবে না। ট্যাক্স হলিডে হলে এক্সিলারেটেড ডেপ্রিসিয়েশন হবে না, এক্সিলারেটেড হলে ট্যাক্স হলিডে হবে না। দুইটা মানে অপোজিট ডিরেকশনে মানে চলবে, এবং এটা অটোমেটিক্যালি হবে না। এক্সিলারেটেড ডেপ্রিসিয়েশন অটোমেটিক্যালি হবে না, এটার জন্য জাতীয় রাজস্ব বোর্ডের মানে দ্বারস্থ হতে হবে। জাতীয় রাজস্ব বোর্ড যদি দয়ালু হয়, যদি দেয় তো পাবে, না পাইলে পাবে না। এবং আপনাকে বাস্তব কথা বলি, কেউ এক্সিলারেটেড ডেপ্রিসিয়েশনের জন্য এনবিআর এ ধর্ণা দেয় না। বলে আমার কি দরকার, আমার আস্তে আস্তে হোক, আমার মেশিন কি 3 বছরই অচল হয়ে যাবে নাকি, আমার এটা দিয়ে দরকার কি, আমার আমার নর্মালি ভালো, আমার নর্মাল আর ইনিশিয়াল পাইলে এটাই আমার জন্য যথেষ্ট, ওইটা আমার কোনো দরকার নেই। তাইলে বলতে পারেন এটা আইনে আছে কেন? এটা আইনে ছিল, আগেও ছিল, এখনো আছে। যাদের মানে হাই ভ্যালু মেশিনারি, তারা এইটা পাইলে সুবিধা হয়, যে প্রথম দিকে ধরেন এত হাই ডেপ্রিসিয়েশন চার্জ হইলে লস চলে আসে। তো লস চলে আসলে ট্যাক্স নাই, কিন্তু এখন তো আর এই দিন নাই, এখন তো আপনার টার্নওভারের উপরে ট্যাক্স চলে আসে। তা আমার লস হইলেও তো লাভ নাই, লস হইলেও তো আমাকে ট্যাক্স দিতে হয়। এই জন্য এক্সিলারেটেড ডেপ্রিসিয়েশন এখন শুধু আইনে আছে, বাস্তবে নাই। এনবিআর এ একটা সিঙ্গেল অ্যাপ্লিকেশনও পড়ে না এক্সিলারেটেড ডেপ্রিসিয়েশনের জন্য, কারণ এরকম লাভ নাই, এটাই কোনো লাভ নাই। এক সময় ছিল, যখন আমাদের দেশে মিনিমাম ট্যাক্স ছিল না, মিনিমাম ট্যাক্স অন গ্রস রিসিপ্ট, মানে টার্নওভার ট্যাক্স, এখন যেটা 1%, গত বছর যেটা ছিল 60 পয়সা%। এইটা হওয়াতে আপনার লাভ হোক আর লোকসান হোক, আপনার তো রেভিনিউর উপরে 1% আপনাকে ট্যাক্স দিতে হবে, তাইলে আমার এক্সিলারেটেড ডেপ্রিসিয়েশন নিয়ে লাভটা কি? বুঝছেন? শোনেন, এখন একটা কথা বলি, ডেপ্রিসিয়েশন পড়ানো শেষ, এখন পড়াবো হলো অ্যামorটাইজেশন। ডেপ্রিসিয়েশন নিয়ে কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। যখন অ্যাক্সিলারেটেড ডেপ্রিসিয়েশন যখন চার্জ করবে, তখন কি আমার কি ইনিশিয়াল এবং নর্মাল দুটা দুটা কোনো অ্যাপ্লিকেবল হবে না, ঠিক না স্যার? হুম। আচ্ছা। আপনার কমন সেন্স কি বলে? না, অ্যাপ্লিকেবল তো হবে না, মানে কেউ 3 বছরের মধ্যে ফুল ফুল ডেপ্রিসিয়েশন ফ্রি হয়ে যাবে, তাহলে এইটাই তো, এইটা হইলে ওই দুইটার একটাও হবে না, প্রশ্নই আসে না, হয় কেমনে? স্যার আরেকবার জাস্ট মানে হুম, কি? তো স্যার এতটুকু বলতে আর কি। অ্যামোর্টাইজেশনটা আচ্ছা, আচ্ছা অ্যামোর্টাইজেশনে যাই। হ্যাঁ, জি স্যার, হ্যাঁ ডেপ্রিসিয়েশন শেষ। স্যার শেষ। এখন কখন আসেন যে ডিপ্রিসিয়েশন অ্যামোর্টাইজেশন কি কি সিস্টেমটা কারণে, অ্যাপ্লাই হবে? কি বলে সুজন আলী? স্যার বলছিলাম যে কখন কোন ডিপ্রিসিয়েশনটা আর কি অ্যাপ্লিকেবল হবে, এটা আরেকবার যদি বলতেন জাস্ট নোট করে নিতাম। কি নোট করবেন, বুঝি নাই। স্যার ওই যে বললেন না যে কখন কোন ডিপ্রিসিয়েশনটা অ্যাপ্লিকেবল হবে, তো ওইটা আরেকবার বললে আর কি নোট করতাম এই জন্য। কখন কোন ডেপ্রিসিয়েশন? এই ডেপ্রিসিয়েশন সুজন ভাই, আপনি কি অ্যাকাউন্টিং এর কমার্স ব্যাকগ্রাউন্ডের? না ভাই। এর জন্যই হয়তো বা বুঝতে পারেন না ডিপ্রিসিয়েশন কখন করা হয়, চার্জ করা হয়। হ্যাঁ, এটা হচ্ছে ফিনান্সিয়াল স্টেটমেন্ট করার সময় ডিপ্রিসিয়েশন চার্জ করা হয়, সেটা আগে একটু বুঝতে হবে। আচ্ছা, তো আমরা অ্যামোর্টাইজেশনে যাই। ডেপ্রিসিয়েশন 3rd শিডিউল কিন্তু ডিল করে বোথ ডেপ্রিসিয়েশন অ্যান্ড অ্যামোর্টাইজেশন। তো অ্যামোর্টাইজেশন মানে কি? অ্যামোর্টাইজেশন মানে হলো রাইট অফ। অ্যামোর্টাইজেশন কিসের উপরে পাওয়া যায়? এই কয়েকটা জিনিসের উপরে অ্যামোর্টাইজেশন পাওয়া যায়। সেটা হলো প্রিলিমিনারি এক্সপেন্ডিচার। প্রিলিমিনারি এক্সপেন্ডিচার বা প্রি অপারেশনাল এক্সপেন্ডিচার,
একটা বিজনেস শুরু করার আগে যে খরচগুলো সেগুলোকে বলা হয় প্রিলিমিনারি বা প্রি অপারেশনাল এক্সপেন্ডিচার। তো আমাদের আইনে বলছে, থার্ড শিডিউলে বলছে প্রিলিমিনারি একটা ব্যবসা শুরু করার আগে যত খরচাপাতি হবে সেগুলো তো প্রিলিমিনারি এক্সপেন্ডিচার, তো সেটা তো যায় ব্যালেন্স শিটে। তো ওইটা 5 বছর ধরে এটা রাইট অফ হবে অ্যাকাউন্টসে, মানে খরচ হিসাবে দাবি করা যাবে। মানে যখন বিজনেস শুরু হবে, বিজনেস শুরু হওয়ার ফার্স্ট ইয়ারে 20%, সেকেন্ড ইয়ারে 20%, থার্ড ইয়ারে 20%, ফোর্থ ইয়ারে 20%, অ্যান্ড লাস্ট হচ্ছে ফিফথ ইয়ারে 20%, ফিনিশ। মানে 20% করে 5 বছর, 100% ফিনিশ। এটাকে বলা হয় অ্যামোর্টাইজেশন। অ্যামোর্টাইজেশনের আরেকটা নাম হচ্ছে রাইট অফ। বুঝছেন? বাংলাটা বাংলাটা কি স্যার? অধিকার। বাংলা কি? অবলোকন অবলোকন হ্যাঁ, অবলোকন বের অবলোপন, হ্যাঁ। করতেছো, হ্যাঁ। অবলোকন করা। স্যার তো এখন যেটা ডিপ্রিসিয়েশন, স্যার হ্যাঁ, ডিপ্রিসিয়েশনটা স্যার অ্যাসেটের উপরে, হ্যাঁ, অ্যামোর্টাইজেশনটা কি স্যার এটা এক্সপেন্সের উপরে? অ্যামোর্টাইজেশন হলো এই 4টা জিনিসের উপরে একটা একটা করে পড়াচ্ছি। সেটা হলো প্রিলিমিনারি এক্সপেন্ডিচার, যেটা প্রি অপারেশনাল এক্সপেন্ডিচার, যেটা একটা বিজনেস কমেন্সমেন্টের আগেই খরচগুলো লাগে হয়ে যায়। ওই খরচ তো তা সে চার্জ করতে পারে না, যেহেতু সে তার ব্যবসা শুরুই হয় না। তো ব্যবসা শুরু করার পরে ওই প্রিলিমিনারি এক্সপেন্ডিচার ধীরে ধীরে 5 বছরে সমানভাবে 20% করে আপনার চার্জ করতে পারবে, খরচের ভিতরে চার্জ করতে পারবে। তা খরচ চার্জ করলে তো আপনার প্রফিট কমে যাবে, সেইটা আর কি রাইট অফ করতে পারবে। দেন রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট। রিসার্চ এবং ডেভেলপমেন্ট এক্সপেন্ডিচার, এটা অনেকটা ক্যাপিটাল ন্যাচারের এক্সপেন্ডিচার, অনেকটা রেভিনিউ ন্যাচারের, অনেকটা ডেফার্ড রেভিনিউ টাইপের এক্সপেন্ডিচার। অর্থাৎ এখন আমি খরচটা করলাম কিন্তু এর ফল ভোগ করব অনেক দিন। তো এটাকে বলা হয় ডেফার্ড রেভিনিউ এক্সপেন্ডিচার। তো রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বাবদ যদি কোনো খরচ হয়ে থাকে, এটাও আপনার যদি ব্যালেন্স শিটে এটা থেকে থাকে একটা হিউজ অ্যামাউন্ট, ওইটাও আপনার 10% হিসাবে 10 বছরে এটাকে রাইট অফ করা যাবে। তারপরে দেখেন সফটওয়্যার। সফটওয়্যার তো একটা অ্যাসেট। তো সফটওয়্যারের উপরে আপনার মানে পাবে, সে অ্যামোর্টাইজেশন পাবে। যদি দেশি সফটওয়্যার হয় তাহলে 20%, মানে স্ট্রেট 20%। আর বিদেশি সফটওয়্যার হলে 10%। এগুলো কিন্তু রিটার্ন ডাউন ভ্যালুর উপরে না, এগুলো কিন্তু ডাইরেক্ট অ্যাকশন। মানে যা যা কস্ট ওইটা ডাইরেক্ট এইটা, তার মানে যদি দেশি সফটওয়্যার হয় তাহলে 5 বছরে এটা শেষ হয়ে যাবে, ফিনিশ হয়ে যাবে, 20% করে যদি হয়। আর একটা হলো লাইসেন্স ফি। লাইসেন্স ফি নাম্বার অফ ইয়ার্স দিয়া এটাকে ভাগ করতে হবে আর কি। কিরকম? ধরেন আমি একটু পড়াই নিই, তারপর আপনার যত কোশ্চেন আছে আপনি কইরেন। সেটা হলো ধরেন আপনার গ্রামীণ ফোন বিটিআরসি থেকে লাইসেন্স কিনছে। কি লাইসেন্স? 5G। আমরা শুনতেছি আমাদের মোবাইলে নাকি 2 দিন পরে 5G আসবে, এখন তো 4G ওঠে। আচ্ছা, 5G। তো 5G লাইসেন্স সে কিনছে 500 কোটি টাকা দিয়ে, বিটিআরসি কে 500 কোটি টাকা দিয়ে লাইসেন্স কিনছে, কথার কথা। তাইলে এই যে 500 কোটি টাকা দিয়ে কিনলো, এটার তো এই লাইসেন্স তো 5 বছর 10 বছর ধরে চলবে। ধ- কি ধরেন এই লাইসেন্সটা 5 বছরের জন্য কিনছে, কথার কথা 500 কোটি টাকা দিয়ে। তাহলে প্রতি বছর 100 কোটি টাকা করে খরচ চার্জ করতে পারবে, অ্যামোর্টাইজ করতে পারবে। এই জন্য বলছে লাইসেন্স ফি বাবদ যে টাকা দিবে সেটা নাম্বার অফ ইয়ার্স মানে দিয়ে এটাকে টু বি ডিভাইডেড, ভাগ করে। মানে সোজা কথা, যে বিটিআরসি থেকে গ্রামীণ ফোন যদি 500 কোটি টাকা দিয়ে 5G লাইসেন্স নিয়ে থাকে 5 বছরের জন্য, তাহলে প্রতি বছর 100 কোটি টাকা করে রাইট অফ করতে পারবে, অ্যামোর্টাইজ করতে পারবে। তার মানে স্যার লাইসেন্সের মেয়াদ যতদিন সেই হ্যাঁ, বছর অনুযায়ী। অবশ্যই বছর দিয়ে ভাগ হবে, হ্যাঁ। এই আর আরেকটা কি। বিষয় স্যার, এই কোম্পানির জন্য যদি সফটওয়্যার কিনে হুম, হুম, হুম। সেটার উপর কি স্যার 10%? বিদেশি কি কোনো বিদেশি সফটওয়্যার? সফটওয়্যার হলে 10% আর দেশি সফটওয়্যার হলে 20%। ওকে স্যার। এখন আচ্ছা আপনি যত কোশ্চেন আপনি করতে পারেন, আমার পড়ানো শেষ। সেটা স্যার, হলো যে স্যার একটা কোশ্চেন করি স্যার। করেন করেন যত কোশ্চেন আছে। এই যে লাইসেন্সের মধ্যে কি ফ্র্যাঞ্চাইজ ফিও কি কাজ করবে তাহলে? কি করবে কি? ফ্র্যাঞ্চাইজ। ফ্রান্সাইজ লাইসেন্স আপনি কার কাছ থেকে নিছেন? কয় বছরের জন্য নিছেন? কত টাকা দিয়ে নিছেন? কি কি খবর আমারে বুঝে বলেন।
স্যার এত তো কিছু আমি বলতে পারবো না স্যার, এমনি আপনাকে বললাম আর কি স্যার। তো আসলে এখানে তো লাইসেন্স আছে, তো এই জন্য আমি একটু দেখে বললাম আর কি ওই তো ফাইন। মানে এখানে যা দেখার দেখে নেন, লাইসেন্স ফির উপরে আপনি অ্যামortization পাবেন। যদি আমি তো প্রতিটা জিনিস পড়ানোর সময় একটা করে উদাহরণ দেই। আপনার কাছে যদি আরো উদাহরণ থাকে আপনি দিতে পারেন সবার উদ্দেশ্যে, তাতে তো কোনো অসুবিধা নেই। স্যার তাহলে কি লাইসেন্স লাইসেন্স ফ্র্যাঞ্চাইজ দুটোই কি একই রকম হবে তাহলে এখানে? লাইসেন্স ফির উপরে অ্যামortization পাবে, আচ্ছা। বুঝছেন? স্যার উনি বলতে চান যে ফ্রাঞ্চাইজির উপর কি না, অ্যামোর্টেশন পাবে? ফ্রাঞ্চাইজির উপরে পাবে। ফ্রাঞ্চাইজ কি ওইরকম যে আমি ফ্রাঞ্চাইজ নিছি 10 বছরের জন্য এরকম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। না, তাহলে পাবে পাবে, অসুবিধা কি? ও এটাও কি অ্যামোর্টাইজেশনের মধ্যে পড়বে তাহলে এটা? লাইসেন্স ফি অ্যামortizationের মধ্যে পড়বে যদি সেটা সেই লাইসেন্স ফিটা দেওয়া হয় 5 বছর বা 10 বছরের জন্য ও একবারে, ও আচ্ছা। বুঝছেন? জি বছর বছর যে ট্রেড লাইসেন্স করে ওইটা না। তাহলে স্যার অ্যামortization কি শুধু এই চারটার উপর না আরো অন্য এলিমেন্ট আছে? এই চারটার উপরেই মূলত। তা আমরা তো মূলত কোম্পানির ট্রেডমার্ক প্যাটেন্ট এগুলো থাকে, এগুলো স্যার না, কাউন্টে। না, ওগুলোর উপরে পাবে না, কোম্পানির পেটেন্ট ট্রেডমার্ক এগুলোর উপরে পাবে না। ওগুলা পাবে না, ওগুলা ব্যালেন্স শিটেই থেকে যাবে, বুঝছেন? না, মানে প্যাটেন্ট এবং ট্রেডমার্কের উপর কোনো ডেপ্রিসিয়েশনই হবে না? না, ওটা ডেপ্রিসিয়েট হয় না তো, এই আর কি। রিসার্চ আর ডেভেলপমেন্ট এটা কি খরচের খাতায় দেখানো হয় না সম্পদের খাতায় দেখানো হয়? রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট যদি এটা মানে ওই যে বললাম না, এটা হলো অনেকটা ডেফার্ড রেভিনিউ এক্সপেন্ডিচার। তো এটা মানে ক্যাপিটাল আইটেম, ক্যাপিটাল মানে ব্যালেন্স শিট আইটেম। তো ওইটা ব্যালেন্স শিট থেকে ধীরে ধীরে 10 বছর ধরে ওটাকে রাইট অফ করতে হবে, বুঝছেন? জি আর এটা হলো ইনটেনজিবল অ্যাসেটের মধ্যে ক্লাসিফাইড হবে এটা? স্যার ফিকটিশিয়াস অ্যাসেট মনে হয় একটা সেকশন আছে ওখানে। হ্যাঁ, হ্যাঁ, ওইটাই আর কি। না, লাইসেন্স ফি শুধুমাত্র ওই যে গ্রামীণ ফোনের যে উদাহরণ দিয়েছি ওইটাই পাবে। এখানে বলছে লাইসেন্স ফি অর্থ কোনো সেলুলার মোবাইল ফোন অপারেটর কর্তৃক পরিশোধিত স্পেকট্রাম অ্যাসাইনমেন্ট ফি বা বিশেষায়িত সেবা সরবরাহে নিয়োজিত কোনো কোম্পানির কর্মকাণ্ডের অবিচ্ছেদ্য অংশ হিসাবে পরিশোধিত যে কোনো লাইসেন্স ফি। মানে আমি যে উদাহরণটা দিছি ওইটাই, আর কোনো উদাহরণ কাজ করবে না। ও তার মানে ফ্র্যাঞ্চাইজ এখানে আসবে না? না, আসবে না, আচ্ছা। আসবে না, বুঝছেন? এটা তো বাংলা বই, এখন আপনি থার্ড শিডিউল যেটা এটা মানে পড়লেই হয়। এটা আপনার সামনে আমি যখন পড়াই, আপনার পাশে যদি বইটা থাকে তো ওইটা খুললে পরে আপনার জন্য মানে মানে মিলাইতে আরো সুবিধা হয়, বুঝছেন? এই তো আজকের মতো শেষ। তো কারোর কোনো কোশ্চেন স্যার থাকলে করেন। আর আমার যেটা স্যার পড়ানোর ইচ্ছা ছিল ওইটা তো আজকে হলো না, ওইটা আগামী ক্লাসে হবে। স্যার বলেন। মক টেস্ট নিবেন যে আপনি একটা, ওই মক টেস্টটা কি যতগুলো ক্লাস আগামী হয়ে ক্লাসে আছে? আগামী ক্লাসে মক টেস্টটা নিতে পারি। জি জি মক টেস্ট দিলে আপনি একটা ধারণা পাবেন যে জি কোশ্চেনের প্যাটার্ন জি জি। কি, এটা একটা ধারণা পাবেন আর কি। ঠিক আছে। স্যার প্রিলিমিনারি এক্সপেন্সের ক্ষেত্রে প্রথম বছর বলেছিলেন 20% হবে, দ্বিতীয় বছর 10% হবে। স্যার পরের বছরগুলো কত পার্সেন্ট করে হবে? কি প্রিলিমিনারি এক্সপেন্ডিচার? না বিশ জি পার্সেন্ট স্যার। করে বলছে 5 বছরের জন্য, প্রত্যেক বিশ ইয়ারে পার্সেন্ট 20% হবে। 20% করে 5 বছরের জন্য বলছে। 5 বছর ঠিক আছে। এলিমিনেটেড হয়ে যাবে। তো উনি কি কইলো প্রিলিমিনারি প্রথম বছর এত পরেও? না স্যার আমি শুনি না আর কি ভালো করে আর কি পুরোটা। হ্যাঁ, শোনেন নাই সেই জন্যই। প্রতি বছরই 20% পাবে। এই তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই, আমি এগুলো পাঠিয়ে দিই আপনাকে। আর হচ্ছে আগামী ক্লাসে তাহলে আজকে যেটা পড়াইতে পারলাম না, শুনে রাখেন ভালো করে। আগামী ক্লাসে আমার ইচ্ছা যে আপনার শেষ করে দেওয়ার। আমার মনে হয় আপনাদের 9 দিন তো ক্লাস হয়েই গেছে, তাই না? জি স্যার। এটা সহ আজকে জিনিসটা। আজকে সহ 9 দিন হয়ে গেছে, আর একটা দিন পেলে আমাদের 10 দিনে শেষ হয়ে যাবে আর কি। জি স্যার। এই দেখা যাক আর কি। আর আগামী ক্লাসে একটা মানে আমার মনে থাকবে, সেটা হলো একটাই বাকি আছে আমাদের আপিল ট্রাইব্যুনাল, ওইটা শেষ করব। আর আর একটা মক টেস্ট দেব।
আর যদি আপনার আইসিএবি থেকে যদি বলে আমাকে যে না স্যার আরো 2টা ক্লাস নেন, তো সেটা নেব। সেটা যদি আপনাদের কারোর কোনো কোশ্চেন থাকে, অনেক সময় আসে না আপনারা পরীক্ষা যত কাছাকাছি তখন আপনারা খুব হন, এর আগে তো কারোর কোনো থাকে না। জি তার স্যার, পড়াইতেছে পড়াইয়া যাক, আমরা যখন পরীক্ষা আসবে তখন দেখবো। হ্যাঁ তখনই পড়বো। অবশ্যই তো এটাই। স্যার স্যার বুঝতে তখন পেরেছি। যদি স্যার একটু ওই 7টা হেড দিয়ে আরেকটা অঙ্ক যদি যদি পান আর কি, তাহলে দেখাই দিতেন। হ্যাঁ, স্যার দেখা যদি যাক আর কি, মানে যদি মানে আইসিবি থেকে হ্যাঁ হ্যাঁ, যদি আরো আইসিবি আরো থেকে আইসিবি থেকে যদি ক্লাস দেয় তখন আমরা হ্যাঁ আবার নতুন করে আরো যদি কিছু পড়াতে পারি সেগুলো অঙ্ক দেখবো। অঙ্ক প্র্যাকটিস করলে ভালো হবে স্যার। ঠিক আছে, ঠিক আছে। তাহলে এইটা তাহলে কি পাঠাই স্যার দিই। যাবো স্যার? হ্যাঁ বলেন। যাবো স্যার তাহলে? ঠিক আছে, যান 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 যান। ঠিক আছে। ঠিক আছে, ওকে, আসসালামু থ্যাংক আলাইকুম ইউ। স্যার।